দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায় আমরা সাম্প্রতিক প্রসঙ্গের আলোচনা শুনি। আজকে নির্ধারিত প্রসঙ্গ পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশে কি প্রভাব পড়বে। দর্শক আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক এম শহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আরও রয়েছেন মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক। দর্শক আজকের প্রসঙ্গ আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরু করতে চাই অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনাকে দীর্ঘদিন বিরতির পর আমরা পেয়েছি আজকে টেবিলে। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদি ইন দিদি আউট, এবং সেখানে এই প্রথম বিজেপি একটা বড় জয় লাভ করলো। আমাদের খুব নিকট প্রতিবেশী পশ্চিমবঙ্গের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি দ্বারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি নানানভাবে প্রভাবিত হয়। সেখানে রাজনীতি বাংলাদেশে প্রভাব বিস্তার করে, বাংলাদেশের রাজনীতি সেখানে প্রভাব বিস্তার করে। এই ধরনের একটা যোগসূত্র কেউ বলবার চেষ্টা করছেন। সে কারণে খুব আলোচনাটি হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলবে। প্রথমত রাজনৈতিক প্রভাবটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি কিভাবে দেখছেন সেই যেখানে উত্থানটি বাংলাদেশের জন্য আসলে ভালো হলো নাকি খারাপ হলো, অথবা কি হলো, মানে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি প্রারম্ভিক পর্যায়ে? আমি তো বলবো যে 1947-এর পরে এটা বোধহয় পশ্চিমবঙ্গের সবচেয়ে সুদূর প্রসারী রাজনৈতিক পরিবর্তন, যেটা বাংলাদেশের মানুষ একেবারে অভ্যস্ত না। কারণ 1947 সালের পর থেকে পশ্চিমবঙ্গকে আমরা দেখে এসেছি যে লিবারেল থটের সেন্টার। পুরা ভারত, সারা ভারতে যে ভবিষ্যৎ রাজনীতি যেদিকে যাবে, কোন দিকে যাওয়া কাম্য, তারই নীতি নির্ধারক ছিল পশ্চিমবঙ্গ। দীর্ঘ সময় বামপন্থীরা শাসন করেছে অত্যন্ত কার্যকরভাবে। সেখানে কংগ্রেসও ছিল, কংগ্রেসও কিন্তু সেখানে অত্যন্ত দাপটের সাথে শাসন করেছে। কিন্তু এই যে মমতা ব্যানার্জির শাসন, সেটার যে ফলশ্রুতি এমনভাবে এক ধাক্কায় বিজেপিকে এত উপরেও তুলে দেবে, এত পপুলারিটি এনে দিবে, এটা এখনও একটা বড় ধরনের গবেষণার বিষয়। এটা কি আসলে বিজেপির সত্যি সত্যি পপুলারিটি ছিল, নাকি অনেকে মনে করছে যে মমতার ভাতিজা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কমপ্লিটলি তার যে আচরণ প্রক্রিয়া এবং মমতার যে সমর্থন এবং তৃণমূলের সিনিয়র নেতাদেরকে মানে খুব একটা অগ্রাহ্য করা এবং অভিজিতের যে প্রত্যেকটা পদক্ষেপ যেখানে ভৃত্য প্রভু সম্পর্ক গড়ে উঠেছিল, এই সত্যগুলো কিন্তু বের হয়ে আসছে মমতার পতনের পরে। সেটাই কি এককভাবে দায়ী? অনেকে বলে, সিনিয়র যারা তৃণমূলের নেতা তারা বলে যে এটাই সবচেয়ে বড় কারণ। তবে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটা একটা সম্পূর্ণ কী বলে আনচার্টার্ড ওয়াটার্স, মানে গভীর সমুদ্রে কোন দিকে যে দিক নির্দেশনা হবে আমরা কিছুই বলতে পারি না। একটা কথা তো সত্যি বলা যায় যে এই আমাদের অধিকারী শুভেন্দু অধিকারীর রাজনীতিতে বাংলাদেশই ছিল মূলত প্রাইম টার্গেট, এবং বাংলাদেশের থেকে তথাকথিত এই যে জনগোষ্ঠী উদ্বাস্তু নাকি চলে গিয়েছে, প্রথমে আসাম, তারপর পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের ফিগারটা এটা স্ট্যাগারিং, মানে 90 লক্ষ। কল্পনা করা ভোটার তালিকা থেকে যাদেরকে বাদ দেওয়া হলো, সেটাও কিন্তু একটা বড় অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুনলাম। এখন বলা হচ্ছে যে টোটাল নাম্বারস হচ্ছে প্রায় 90 লাখ। তো অনেকে আবার অ্যাপিল করতে পারবে, অনেকেই হয়তো আবার রিভিউ করা হতে পারে, আমরা জানি না কতখানি হবে। তবে পশ্চিমবঙ্গে এই শুভেন্দু অধিকারীর গলার সুর কিন্তু অত্যন্ত ধিক্কারজনক বাংলাদেশি তথাকথিত উদ্বাস্তুদের প্রতি। বলা হচ্ছে মানে 46 দিনের মধ্যেই বর্ডারে যেসব জায়গাগুলো অলরেডি কাঁটাতার দেওয়া হয়নি, সেগুলো অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের দেয়া জমি, সেই জমি নিয়ে যেন বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া করে একদম সম্পূর্ণভাবে এনসার্কেল করে ফেলে বাংলাদেশকে। তবে বাংলাদেশের অবস্থান আমি বলবো যে খুবই ভালো, পজিটিভ। আমি বলবো আমরা খুব বেশি এটাকে গুরুত্ব দেই নাই, এবং আমাদের নেতৃত্ব যদি তাকিয়ে দেখেন, তারা কিন্তু এই যে বিজেপির উত্থান, তারপর শুভেন্দুর এইসব কথা, এগুলো নিয়ে কোনো কিছু বলেনি। ইনফ্যাক্ট আমাদের ওই হোম মিনিস্টার ভালোই বলেছে যে এটা
শুভেন্দু পশ্চিমবঙ্গে কি হলো না হলো এটা তাদের স্টেট লেভেল, আমরা ডিল করব দিল্লির সাথে, এটাই হওয়া উচিত রাইট অবস্থান যতদূর সম্ভব। আমার মনে হয় আমাদের অবস্থানগত বাস্তবতা যে বাংলাদেশ খুব একটা রিয়্যাক্ট করেনি, কোনো নাটকীয়তা সেখানে আনেনি। আর পশ্চিমবঙ্গের পুরা এই আচরণটাই আমিও মনে করি এখন এই প্রায় এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর যেন এটা আভ্যন্তরীণ কনজামশনের জন্য একটা পুরাটাই মানে পশ্চিমবঙ্গের লোককে ভিলেইনের সাথে পরিচিত করা এবং মমতা ব্যানার্জিকে এমনভাবে টেন্ট করা যে তিনি নাকি ওই জয় বাংলা স্লোগান ব্যবহার করে বাংলাদেশের সাথে মিলে গ্রেটার বেঙ্গল করতে যাচ্ছে, যেটা একেবারেই মিথ্যা কথা, বাজে কথা। জি স্যার, আর এই অভিযোগগুলো তো আছে, আমরা দেখেছি যে বাংলাদেশ বিরোধী নানা রকম বক্তব্য শুভেন্দু অধিকারী দিয়েছেন, যদিও তিনি বলেছেন যে তিনি এখন কথাবার্তায় সংযত হবেন, আমরা জানি না, ভবিষ্যতে এসে দেখবো। আরো অনেকগুলো প্রসঙ্গ আছে, আসবো স্যার প্রসঙ্গ হলে আপনার কাছে। মাসুদ করিম ভাই, আপনার কাছে জানতে চাই যে প্রতিবেশী দেশে নতুন একটি সরকার হলো, কিন্তু স্বাভাবিক রীতিতে সরকারকে তো অভিনন্দন জানানো হয় বা হয়েছে আগে, আমরা এখন পর্যন্ত খবর পাইনি যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে অভিনন্দন জানানো হয়েছে কিংবা হয়নি, বা যদি না হয়ে থাকে সেটি কি ভালো হলো বা মন্দ হলো, বা এটির কূটনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। এটা ঠিক রাষ্ট্র তো না, এটা তো রাজ্য, সুতরাং অভিনন্দনটা সেরকম কাস্টমারি না। যেমন আমাদের আশপাশে তো শুধু পশ্চিমবঙ্গ না, এই যে আসাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, এই সমস্ত রাজ্যের ইলেকশনে কিন্তু বাংলাদেশের সরকারের তরফ থেকে অভিনন্দন জানানোর রেওয়াজ নেই। ওয়েস্ট বেঙ্গলে একটা আছে রেওয়াজ, কারণ এই যে গতবার যখন পাশ করলো মমতা ব্যানার্জি, তখন তো প্রাইম মিনিস্টারের সাথে টেলিফোনে কথা, তদানীন্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে, এবং উনি ওইখানকার মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা করলেন যে হাসিনাদির সাথে আমার কথা হয়েছে। তো দ্যাট ওয়াজ একটা পার্সোনাল লেভেলে ওনাদের ব্যাপার। কিন্তু এইবারটা একটু ডিফিকাল্টিস দেখতেছি, যেহেতু শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে কিছু কথাবার্তা বলেছেন যেগুলি হয়তো আমাদের দেশের পলিটিক্সের জন্য খুবই সেন্সিটিভ। যে আপনার বিগত মানে সাবেক প্রধানমন্ত্রীর সম্বন্ধে উনি যে সমস্ত মন্তব্য করেছেন, এখানকার এই যে আপরাইজিং যেটা হয়েছে 2024 সালের, সেটার সাথে কন্ট্রাডিক্টরি। তাছাড়া উনি এখানে কিছু কিছু ব্যাপার এনেছেন যে বাংলাদেশি হিসেবে কোনো রকম ভেরিফিকেশান বা এগুলি যেটা করার সেগুলি না করেই, তো সব দিক থেকে দেখা যাচ্ছে যে একটা কমিউনাল ব্যাপার সেপারে উনি খুব পারদর্শী ছিলেন। তো এই সমস্ত কারণে হয়তো আমি জানি না, তবুও আমার মনে হয় যে যেহেতু ওই দেশের জনগণ তারা ভার্ডিক্ট দিয়েছে, অভিনন্দন জানাইতেও পারত। যদিও দু একজন নেতা বিএনপির তারা ব্যক্তিগত পর্যায়ে থেকে হয়তো অভিনন্দন দিয়েছেন, যেমন বিএনপির তথ্য সম্পাদক উনি একটা অভিনন্দন দিয়েছেন, যেটা ইন্ডিয়ান মিডিয়াতে প্রচার হয়েছে। আর গতকালকে আমাদের দেশের জাতীয় পার্টির যে সভাপতি GM কাদের সাহেব, উনি অফিসিয়ালি অভিনন্দন জানিয়েছেন এবং ইন্ডিয়ান হাইকমিশনে উনি পৌঁছে দিয়েছেন। অভিনন্দন দেখ বা না দেখ, কিন্তু মোটামুটি সবাই একটু ওয়াচের মধ্যে আছে। কারণ এটা হলো যে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের নানা রকম কানেক্টিভিটি আছে, কালচারাল হেরিটেজ এবং ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, আত্মীয়তা, অনেক কিছুই আছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের সরকারটা কেমন হয় সেটার দিকে সবার একটু নজর থাকে। বিশেষ করে একসময় যখন বাম সরকার ছিল, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিল, তখন তো আমরা একটা গঙ্গার পানি বন্টন চুক্তি করে ফেললাম জ্যোতি বসুর সহায়তায়। পরবর্তীতে মমতা ব্যানার্জি আসলেন, উনি অবশ্য পানির ব্যাপারে খুব কনজারভেটিভ, তিস্তার ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে, কিন্তু উনি আবার এই যে সংখ্যালঘু যারা মুসলমান যারা তাদের ব্যাপারে খুব সিম্প্যাথাইজ। এই কারণে মুসলমানদের বলে তার ভোট ব্যাংক 30% বা 35% যেগুলি আছে ভোট সবই মমতা ব্যানার্জির। মানে যেভাবে বলা হয়, মানে বিজেপির পক্ষ থেকে যে এখান থেকে বাংলাদেশিরা, মুসলমানরা সেখানে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং তারা ভোটার তালিকায় নাম লিখিয়েছে এবং তাদের ভোটে মমতা ব্যানার্জি জয়লাভ করেছে, যে কারণে এটা 90 লক্ষ এই সংখ্যাটা আছে। তো এই স্টেটমেন্টটা আসলে কতটা সত্য মিথ্যা, মানে আমাদের পার্সপেক্টিভে আসলে এইটা হইল আমার ব্যক্তিগত ধারণা যে এটা একটা পলিটিক্যাল রেটরিক এবং এটা একটা
ওনাদের বিজেপির রাজনীতির যে ধাঁচ, সেই ধাঁচের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ ওনারা একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল, এবং ওনাদের দলের মাদার অর্গানাইজেশন হইল এই যে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা। ওনারা গবেষণা করে বা গবেষণা না করে পর্যবেক্ষণ করে ওনারা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই অঞ্চলে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে, আসামে, ত্রিপুরায়, বাংলাদেশের চারপাশের যে রাজ্য 5টা আছে, এগুলিতে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং সেটা বেড়ে যাওয়ার কারণে এটা তাদের জন্য উদ্বেগের বিষয়। তো সেই কারণেই তারা ওয়েস্ট বেঙ্গলটাকে টার্গেট করেছিল, এবং টার্গেট যে এইবার করেছে তা নয়। আপনি দেখেন যে 2021 সালে তো আগের নির্বাচনটা হয়েছে, সেখানে বিজেপি 77টা সিট পেয়েছিল, 294টা সিটের ওই রাজ্যের পার্লামেন্ট, তার মধ্যে 77টা সিট পেয়েছিল। তার আগের বছর, মানে আগের টার্মে, তো 2016 সালে তারা পেয়েছিল মাত্র 3টা বা 4টা। তো ওইখান থেকে জাম করেছে, এবং ওই সময়টায় ব্যাপকভাবে নরেন্দ্র মোদী নিজে এবং ওই যে অমিত শাহ এবং বিজেপির টোটাল নেতৃত্ব এখানে পড়ে থেকে সর্বাধিক চেষ্টা করেছে, এবং এটা ওই তাদের আরএসএসের সিদ্ধান্ত নয় যাতে এই রাজ্যে তারা সরকার গঠন করতে পারেন। কিন্তু এখানে বিজেপির যে কালচার, সেটা কালচারাল একটা পার্থক্য আছে। বাঙালি কালচার, যেটা স্যার যেটা বলেন যে লিবারেল কালচার, যে সবার সাথে মিলেমিশে থাকা, এখানে একটা উগ্রতা বা সাম্প্রদায়িকতা বা এগুলি নিয়ে আসা একটু কঠিন ছিল। আসবো, কিন্তু কালচারের এই পরিবর্তনটাও নাকি হয়ে যাচ্ছে একভাবে। স্যারের কাছে আসবো। মোদী যখন প্রচারে এলেন, তিনি চানাচুর ভাজা খেলেন, হ্যাঁ, নিয়ে মুড়ি চানাচুর, এবং আমরা দেখছি যে সেখানে মুড়ি চানাচুরের প্রচলন হয়েছে ওদের যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তো এইটা বলা হচ্ছে একটা কালচারাল একটা নাকি শিফট করছে, বিজেপি বাঙালিয়ানার দিকে ঝুঁকে যাচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছে। স্যার, একটু জানতে চাইবো যে পশ্চিমবঙ্গের মতো জায়গা, যেটা অসাম্প্রদায়িক একটি প্রগতিশীল শক্তি দীর্ঘ সময় রাজনীতি করেছে বা নিয়ন্ত্রণ করছে, সেখানে এই ধর্মবাদী একটি শক্তির, হিন্দুত্ববাদী শক্তির যুগথানটি হলো, এটিকে আপনি কিভাবে দেখছেন? মানে এটি কি পুরো ভারতবর্ষের যে কেন্দ্রীয় পরিবর্তন, একটা মানে ট্রানজিশন হয়ে যাচ্ছে নাকি? মানে সেই জায়গাটি কি, বা গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতার যে কথা বলে ভারত, সেখান থেকে কি জনগণও কি পরিবর্তন হয়ে গেল? আমি মনে করি না, আমার মনে হয় না। আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর বিজেপি, তারা ভারতকে একটা ইউনিফাইং, একত্রীকরণের একটা বাস্তবতা সৃষ্টি করতে পারছে, যেখানে সত্যিকার অর্থে বলতে গেলে এই যে হিন্দুত্ববাদ, সেগুলো যে ডিসপ্লে এফেক্ট, এগুলো বেশিরভাগই অ্যাপিল করে ওই অশিক্ষিত, আনএমপ্লয়েড একটা যুবক শ্রেণী, যারা হাজার হাজার রয়েছে, যারা এই ওয়েভের অংশ হয়ে ভারতকে একটা খুবই দুঃখজনক একটা আইডেন্টিটির দিকে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে দেখলে আমরা গত 60-70 বছরে কখনো এই ধরনের উগ্রবাদীকে ভারতীয় নেতারা, বড় বড় যারা ছিলেন, নাম প্রশ্রয় দেয়নি। নেহেরু থেকে নিয়ে আমরা যদি অন্যদের দেখি, তারা প্রত্যেকেই কিন্তু আপনার সেকুলার ইন্ডিয়া, তারপর তৃতীয় বিশ্বের নেতৃত্ব দেওয়া ইন্ডিয়া, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইন্ডিয়া, এবং মুসলিমদের প্রতি, খ্রিশ্চানদের প্রতি একেবারে রাষ্ট্রীয় লেভেলে টলারেন্ট হওয়া, ডিসকারেজ করা, এই নীতি আমরা 50, 60, 70 বছর থেকে দেখে এসেছি। আজকে বিজেপি যেই পথে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ধারণা সৃষ্টি, এটাকে আমি বলবো যে পিওরলি মমতার ব্যর্থতা। এই যে আপনি যদি মানে মাইন্ডসেটের পরিবর্তন বলছেন না, এটাই হচ্ছে যে আমি মনে করি না, মানে ইনকামেন্সি ফ্যাক্টর যেটা বলা হচ্ছে, শুধু ইনকামেন্সি না, মমতার ভাতিজা, আমি তো কলকাতার ডোমেস্টিক টেলিভিশন খুব ফলো করি, গত 2 সপ্তাহ ধরে আমি কন্টিনিউয়াসলি ওদের বক্তব্যগুলো শুনে আসছি, এবং এগুলো চিন্তাই করা যায় না যে মমতার যে দুর্বলতা, পারিবারিক দুর্বলতা যে এমন পর্যায়ে পৌঁছাতে পারে। এই অভিজিৎ যে রাস্তায় থাকতো, বাড়ির নাম শান্তিনিকেতন, তার কয়েকটা বাড়ি আছে, সেখানে বিশাল আকারের লোহার আলমারির সাইজের একটা অতি সেন্সিটিভ সিকিউরিটি ডিভাইস, যার মূল্য কয়েক কোটি ভারতীয় টাকা, সেই বিশাল আলমারির মতো ওই যন্ত্র ক্রেন দিয়ে এনে ওই বিজেপির জয়ের পর ওই বাড়ি থেকে বের করছে। পুলিশ পাহারা দিয়ে রাখতো, রাস্তা বন্ধ হয়ে থাকতো। বিজেপির প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ দিনাজপুরে, তারপর মালদাতে মনিরুল ইসলাম, এরা ফাউন্ডার ছিল
এরাই মুখ খুললো প্রথম, বলল যে একমাত্র কারণ হচ্ছে ইয়ে। এখন প্রবলেম হচ্ছে যদি এই ধরনের তৃণমূলের উদ্দেশ্যহীনতা, সেন্টার থেকে টাকা আনতে পারছে না, আপনি বাঙালিত্বের ধারণা কত বিক্রি করবেন? যতই বলেন আপনি যে আমরা বাঙালি, বাঙালিরা বাঙালির নেতৃত্বে থাকবে, কখনো ওই নন বাঙালির হাতে যাবে না, এই আইডিয়া সেল করে মমতা 2 বার আসছে, কিন্তু এরপর তার কিন্তু ডেলিভার করার কিছুই ছিল না। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে যদি চিন্তা করেন, কেন আমরা এই যে তামিলনাড়ুতে দেখেন কি সুন্দর লিবারেল গভর্নমেন্ট আসলো, বিজেপি একেবারে সেখানে আবার অন্যরকম চিত্র বাদ পড়ে গেছে। পাঞ্জাবে দেখেন সেখানেও তো কংগ্রেসের উত্থান ঘটছে, আরও অন্যান্য জায়গায়। আমি তো মনে করি যে আগামী ইলেকশনে এই হিন্দুত্ববাদী ধারণা, এর স্থূলতা ভারতবর্ষের কনটেক্সটে যে কতখানি, কেননা এখানে কিন্তু ভারতের ইন্টারন্যাশনাল ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। এটা ওদের ফরেন মিনিস্টার সেদিন মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমি তার আলোচনাগুলো শুনলাম, যতই চেষ্টা করুক ভারতকে একটা লিবারেল ইমেজে আনতে, কিন্তু মুচকি হাসছিল ওয়েস্টার্ন ডেলিগেটসরা। কারণ এই যে আপনার বাধ্যতামূলকভাবে ভারতে গোমাংস ব্যান করে দেয়া, যদিও ইন্ডিয়া হচ্ছে 2nd লার্জেস্ট এক্সপোর্টার অফ বিফ, সেখানে পশ্চিমবঙ্গে বলছে যে একেবারেই গোমাংস থাকবে না, এটা ওয়ার্শিপ করতে হবে। তার উপর আবার ওই যে একটা কালচারাল রেলমে আপনার গোমূত্র কোল্ড ড্রিঙ্ক হিসাবে এখন বিক্রি হচ্ছে, এবং কিছু কিছু মন্দিরে পাঞ্জাবে, উত্তরপ্রদেশে ঢুকতে হলে আগে ওইটা পান করতে হবে। এগুলো কিন্তু ওয়েস্টার্ন মিডিয়াতে কিন্তু স্যার সেখানে যে আশঙ্কাটা করা হচ্ছে যে সেখানে মুসলমানরা সংখ্যালঘু হিসেবে তাদের উপরে আরেক ধরনের নিপীড়নের বা নির্যাতনের এক ধরনের পরিস্থিতি তৈরি হবে কিনা, সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা একটু শুনেছি যে বিজয়ের পরে পরে ঘটেছে সেটি। ধন্যবাদ স্যার। আসবো আপনার কাছে মাসুদ করিম ভাই, যেটি হচ্ছে একটু সরাসরি আমরা কতগুলো মানে বস্তুগত বিষয় আসতে চাই। আমাদের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে তিস্তা চুক্তি হলো না মমতার কারণে, মমতা ভেটো দিলেন বলে হলো না, কিন্তু এখন তো বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় সরকার তো একই, তাহলে কি এবার তিস্তা চুক্তি হওয়ার মানে সম্ভাবনা তৈরি হলো কিনা এই পরিবর্তনের মধ্য দিয়ে, সেটা আমাদের জন্য এক ধরনের সাপে বর হলো কিনা? না, তিস্তা চুক্তির আলোচনাটা ওই যখন হয়েছিল, আমার তো মনে হচ্ছে 2010 এবং 2011 মনমোহন সিং এখানে এসেছিলেন, মমতা ব্যানার্জি যদি পোল আউট না করতেন ওই সময় চুক্তি হয়ে যেত ঢাকায়, তো সেটা হয় নাই। সেই সময় যে আলোচনাটা, এখানকার যে সরকার ছিল, এখনকার সরকার তো আর একই সরকার নাই, তো আমি মনে করি যে এটা হয়তো আমাদের অপেক্ষা করে দেখতে হবে যে ওনারা যে এতদিন মমতা ব্যানার্জিকে দোষারোপ করে চুক্তিটা করে নাই, এখন যদি সেই হয় তাহলে তো বোঝা যায় যে মমতা ব্যানার্জি কিছুই না, তাঁরা এটা করেছিলেন। তো এখন তো আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নাই, কারণ এখানে 2টা টেস্ট আছে সামনে। প্রথম টেস্টটা হলো যে এই যে গঙ্গার পানি বন্টন চুক্তি, যেটা সাইন হয়েছিল 30 বছর মেয়াদি, এটা ডিসেম্বরের আগে শেষ হতে যাচ্ছে নভেম্বরে। এখন কিছু এখনো কিন্তু সেই আলোচনাটা শুরু হয় না নবায়নের। তো আমরা কিছু মানে শুরু হয়নি, কিন্তু শুরুটা করবে কি? এটা কি বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, কূটনৈতিক কোনো উদ্যোগ বা চিঠি পত্র চালাচালি হচ্ছে কি না? এই ধরনের আলোচনার উদ্যোগ অবশ্যই আছে, বাংলাদেশের পক্ষ থেকে। এটাতে কোনো বিলম্ব করার কোনো যৌক্তিক কারণ দেখি না। কিন্তু এখানে যে জিনিসটা এখন ওনারা যেটা আনতেছে, ওনারা হয়তো এক হলো যে কিছুটা ট্রাস্ট, এখন ফুল ট্রাস্ট ফিরে নাই। যদি ইউনূস সাহেবের সময়ের সম্পর্কটা খুবই খারাপ ছিল আপনার দিনের, আমরা যেটা লক্ষ্য করেছি, কিন্তু যখন তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই বিএনপি সরকার গঠন হইল, তখন ইন্ডিয়া আগ্রহ দেখাইলো সম্পর্ক ভালো করবে, তাদের কিছু ভিজিটের মাধ্যমে সেটা দেখা গেল। এখান থেকেও আমাদের খলিলুর রহমান সাহেব গেলেন এবং কথাবার্তা বললেন, তাতে মনে হলো যে উভয় পক্ষই সম্পর্কটা ভালো করতে চাচ্ছে। কিন্তু ট্রাস্টের ঘাটতি কিন্তু এখনও আছে এবং সেই টেস্টটা এখনও হয় নাই। এখন যেটা তারা বলছে যে শুধু বাংলাদেশ ভারত সম্পর্কই না, সেটার সাথে জিও পলিটিক্যাল মানে যেই সুরগুলি আমরা শুনতে পাচ্ছি ডিপ্লোম্যাটিক সার্কেলে, যে চায়নার সাথে বাংলাদেশ কিভাবে ডিল করে, আমেরিকার সাথে বাংলাদেশ কিভাবে ডিল করে, পাকিস্তানের সাথে বাংলাদেশ কিভাবে ডিল করে, সেইগুলিও তারা ওয়াচের মধ্যে, ইভ্যালুয়েশনের মধ্যে রাখবে। এবং তারা এখন একটা সুর তুলছে যে তখনকার সময়, যেই সময়টায় গঙ্গা চুক্তিটা হয়েছিল, ওই সময়টার পানির ফ্লো এবং এখনকার ফ্লোতে পার্থক্য আছে।
এটা যদি এখন আবার নতুন আলোচনা করে পর্যালোচনা করে দেখা যায়, সেখানে প্রাপ্যতা নিয়ে তারা হয়তো নতুন সুরের কথা বলতেও পারে। তো সেই আশঙ্কাগুলি তো আছেই, কিন্তু আমরা একটু মানে এত বেশি আগাম কিছু বলতে চাচ্ছি না, কারণ জিনিসটা কি হয় সেটা ডিপেন্ড করবে আসলে পলিটিক্যাল লেভেলের রিলেশনটা সম্পর্কের ক্ষেত্রে। এখন যদি দেখা যাচ্ছে যে তারেক রহমান সাহেব ফার্স্ট ভিজিটে ইন্ডিয়া যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে যদি উনি যান, তো সেই ক্ষেত্রে তো অনেক কিছুই আগাম তারা সেটেল করে। না, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়া যাচ্ছেন এটি কতটা মানে নিশ্চিতভাবে বলা যায়? কেউ কেউ বলছেন যে তিনি প্রথম সফর চীন হতে পারে, যদি এক্সপেক্ট করা হচ্ছিল ইন্ডিয়া। এটা নিশ্চিত করে বলা যায় না যে ইন্ডিয়া না চায়না না ভুটান না অন্য কোনো দেশ, কারণ তারা সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্তেই তারা যান নাই। এটা ডিপেন্ড করবে যে কোন জায়গা থেকে কি পাওয়া যায়। যদি বিশেষ করে ইন্ডিয়া হইতে পারে যদি তিস্তার ফর এক্সাম্পল যদি রাজি হয়ে যায়, কিংবা যদি কথার কথা বললাম যদি গঙ্গা চুক্তি নবায়নটা রাজি হয়ে যায়, এছাড়া আটসব আনসেটেল কিছু কিছু ইস্যু আছে যে ভিসা টিসা এগুলো যদি হয়ে যায়, তাইলে হয়তো ইন্ডিয়া ফার্স্ট হতে পারে। বেশিরভাগ সম্ভাবনা আমার ধারণা উনি ভুটান দিয়ে সফর শুরু করবেন, কারণ ওনার সরকারের যেটা উদ্দেশ্য সেটা হলো সার্ককে পুনর্জীবিত করা, এবং সার্ক যখন হয় তখন কিন্তু সার্ক তো প্রত্যেকটা দেশকে একই পাল্লা দেখা হয়, যেহেতু ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, সুতরাং এটার একটা সম্ভাবনা আছে। ভুটানে যেতে পারেন, কিন্তু সার্কের বিষয়ে তো এক ধরনের বার্তা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সেখানে পাকিস্তান অবস্থানগত কারণেই সার্কের সেটি ভারত আগ্রহী নয়। আসবো মাসুদ ভাই আপনার কাছে। স্যার, আপনার আসতে চাই যে প্রশ্নটি তুললেন যে ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, আমরা দেখেছি সম্পর্ক নিঃসন্দেহে ভালো ছিল না, কিন্তু একটি নির্বাচন হলে নির্বাচিত সরকারের সাথে ভারতের একটা সম্পর্ক পুনর্গঠিত হবে, নতুন একটা সম্পর্ক তৈরি হবে। কিন্তু মাসুদ করিম ভাই বলছেন যে পরিপূর্ণ আস্থার সম্পর্ক আমরা এখনো কি দেখতে পাচ্ছি কিনা। আপনি কি মনে করেন যে সম্পর্ক কি এটি ক্রমান্বতি ঘটছে? মাঝখানে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃবৃন্দ চীনে সফর করেছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশের সফর অব্যাহত রয়েছে। তো এই পটভূমিতে ভারতের সাথে সম্পর্কের জায়গাটি আসলে কোন জায়গায় আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন ছাড়িয়ে গিয়েছে। যে প্রবণতা আগে ছিল, এমনকি আওয়ামী লীগের সময় আর ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় যতটুকু ছিল, সেটা থেকে ছাড়িয়ে এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ারলি বলেছে যে আমাদেরকে ভারতের সাথে এমন কোনো চুক্তিতে যেতে হবে না যেটা বাংলাদেশের স্বার্থ কম্প্রোমাইজ করতে হয়, কিংবা আমরা ইনডেফিনিটলি ওয়েট করতে পারি না। আমি তো মনে করি যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রীর রিসেন্ট স্টেটমেন্টসগুলোতে ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে এই তিস্তা চুক্তি শেষ পর্যন্ত চীনের সাথেই হবে। ভারতের সাথে তিস্তা চুক্তি হওয়া একেবারেই আমার মনে হয় অপ্রাসঙ্গিক, এবং সেদিকে ভারতও কোনো পদক্ষেপ নিবে বলে আমার তিস্তা প্রজেক্টের কথা বলছেন, এবং এমনকি আপনার মেগা প্রজেক্ট, হ্যাঁ, এমনকি গঙ্গা যে ফারাক্কার এগ্রিমেন্ট, দুটোটাই কিন্তু চীনের সাথে অনেক সুদূর প্রসারী অগ্রসর হয়েছে। চীন তার যে অভিজ্ঞতা ওই উত্তরে ভারতের পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করার, আর কোনো দেশের ভূ রাজনৈতিক শক্তি নাই। চীন ওই ব্রহ্মপুত্রের আপার স্ট্রিম কন্ট্রোল করে, গঙ্গার ফ্লো অনেকাংশেই চীনের। কিন্তু চীনের সাথে চুক্তি করে কি আমরা সে নদীর পানি কি বাংলাদেশে পাবো? সেটা তো ভারত হয়ে আসতে হবে, ফলে চুক্তিটা তো ভারতের সাথেই হবে পানির প্রশ্নে। এখানেই ভারত হয়ে আসতে ভারতকে বাধ্য করতে পারে চীন, কেননা কিভাবে এটা ঠিক ভারত যেমন পাকিস্তানের উপর ইন্দাস ট্রিটি ভায়োলেট করে এখন রাভির পানিও নিয়ে বন্ধ করে দিয়েছে, চুক্তি ভায়োলেট করেছে। এখন ভারতের কোনো উপায় নাই, তাকে তো ওই যে ড্যাম আসামের সেই ড্যাম এখন বন্ধ করে দিতে হয়েছে। তারপর আপনার এখান থেকে যদি এই পানি আসে নেপাল হয়ে, গঙ্গার পানি সারা ভারত হয়ে পূর্ব বাংলাদেশে প্রবেশ করে। এখন চীনের যে অথরিটি, ভারত হয়ে পানি আসলেও চীন কিন্তু তার উপরের যে স্ট্রিম, আপার স্ট্রিম, ওইখানে কিন্তু চীনের নিয়ন্ত্রণ। ভারত এর আগে অনেকবার বাংলাদেশকে অনুরোধ করেছে যে তোমরা তো পারো,
তোমরা চীনকে বোঝাও যে তারা যেন পানি না নেয়। তো বাংলাদেশ বলে যে তোমরা তো আমাদের উপর যা চাপিয়ে দিয়েছ, এখন চীনও তোমাদেরকে একই শিক্ষা দিচ্ছে। আর আমার কথা হচ্ছে যে চীনের সাথে ওই অগ্রসর এতখানি হয়েছে, কেননা ওই পুরো অঞ্চলের ডেভেলপমেন্ট, আপনার নগরীকরণের সাথে চীন ওই পানির সম্পৃক্ততা নিয়ে আসছে। সেখানে ভারত চাইলেও কিছু করতে পারবে না। আমি যা শুনলাম, আমার ধারণা যে প্রাইম মিনিস্টার তারেক জিয়া হয়তো আগামী মাসে চীন সফরে যাবে। প্রথম সফর চীন হবে এবং এর প্রচুর ইন্ডিকেশন আমরা এই যে তারেক রহমানের যে প্রথম সফর যদি চীন হয়, সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ঠান্ডা পরিস্থিতি তৈরি হবে কিনা? আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে সম্পর্কটা ভালো হবে, না মোটেও হবে না। বরং চীনের সাথে যদি আমরা সম্পূর্ণভাবে একটা বন্ধনে যাই, ভারতের সাথে আলোচনার ক্ষেত্রটা, তখন আমাদের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। ভারত কিন্তু সবসময় স্ট্রং বাংলাদেশ তাকে রেসপেক্ট করেছে, কিন্তু আমরা যদি চীনের সাথে অগ্রসর না হয়ে ভারতের মুখাপেক্ষী হয়ে থাকি, এটা আমাদেরকে আবার যেটা ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন, আবার এই যে হবে। কারণ আপনি দেখেন এখনও কিন্তু তিস্তার ফ্লো ভারত দাবি করে যে কমে আসছে আগের চেয়ে। তারপর ওই গজলডোবা ড্যামে নাকি পানি ডিস্ট্রিবিউশন যে হবে বিহারে, সেটা ঠিকমতো হচ্ছে না, ইন্ডিয়ান ডকুমেন্টারিতে দেখলাম। তারপর ভারত সরকার এখন মনে করে যে এই সরকারের সাথে যদি তিস্তার কোনো নেগোসিয়েশন হতে হয়, সেটা হতে হবে অন সার্টেন টার্মস। হ্যাঁ, যে আপনারা চীনের সাথে কোনো অ্যাগ্রিমেন্টে যাবেন না, আপনারা গঙ্গার ব্যাপারেও আমরা যেই ফ্লো আছে সেটা নতুন করে ঠিক করব। মানে মোট কথা হচ্ছে এটা আমাদের জন্য কখনো উইন উইন সিচুয়েশন হবে না। আর তোমরা চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি ভারতের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে। আপনি যেটা বলছেন সেটি ভালো হবে বাংলাদেশের জন্য, সেটাই ভালো হবে। এবং ভারতের কিন্তু প্রাসঙ্গিকতা অনেক কমে যাবে আমাদের জন্য যখন চীনের সাথে আমাদের সম্পর্কের মাত্রাটা একেবারে একটা লিপ দেয়। মাসুদ করিম ভাই, মানে আপনি কিভাবে দেখছেন যে আমরা একটা স্বাভাবিকভাবে মানে বলি থাকি বা এরকম একটা পারসেপশন আছে, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি ভালো হয় বা আমেরিকার সাথে যদি আরো বেশি খুব ভালো হয়, তাহলে ভারত একটু রুষ্ট হয় ভূ রাজনৈতিক স্বার্থের দিক থেকে। মানে এই সমীকরণটিকে এই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমি বলবো যে আমাদের বাংলাদেশের ফরেন পলিসি সবসময় ব্যালেন্স পলিসি। এটা চীন, ভারত, আমেরিকা, এই সমস্ত বড় বড় পাওয়ারফুল কান্ট্রিগুলির সাথে একটা ভারসাম্য রেখেই আমরা চলাচল করে থাকি। এবং করার ক্ষেত্রে যদি কোনো হেরফের হয় তাহলে একটু সমস্যা হয়, যেটা ইউনূস সাহেবের সময় হয়েছিল। তো এখনকার সরকার তারা ভারতের সাথে ভালো সম্পর্ক করার ব্যাপারে অঙ্গীকার করেই তারা দেশ পরিচালনা করছে। এবং তারা একটা জিনিস, ভারতের তো এমন কোনো উদ্বেগ নাই, একটা জায়গায় তাদের উদ্বেগ সিকিউরিটি, অর্থাৎ চিকেন স্ন্যাক এবং নর্থ ইস্টার্ন স্টেটগুলির নিরাপত্তার ব্যাপারটাও দেশ করে, অন্যান্য বিষয়গুলি বার্গেনিং করার জায়গা আছে। এই জায়গার মধ্যে তারা কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করবে না। আর অন্যান্য দেশগুলির সাথেও আমেরিকা যদি চায়নার ব্যাপারে আপত্তি থাকে, চায়নার সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে অত আপত্তি নেই, আপত্তি হলো চায়না থেকে মিলিটারি হার্ডওয়্যার কেনার ব্যাপারে। তার মানে আমরা যেটা বুঝি যে আমরা কিন্তু একটা দেশকে মানে সাথে সম্পর্ক তৈরি করব, এটা আমাদের দেশের এখনকার ফরেন পলিসি নয়। এইরকম শক্তিশালী দেশগুলির সাথে সম্পর্ক এমনভাবে তৈরি করব যাতে উইন উইন হয় সবগুলির ক্ষেত্রেই। এখন সবগুলির ক্ষেত্রে যদি উইন উইন না হয়, তাহলে একটা জিরো সাম গেম হয়, মানে এটা শূন্য আসবে। যদি ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ হয় এবং চায়নার সাথে ভালো হয় এটার বিনিময়ে, তাহলে এটা লাভ লোকসানকে শূন্য দাঁড়াবে। তো এই জন্যে যে সমস্ত ব্যাপারে সিরিয়াস কনসার্ন আছে ইন্ডিয়ার, সেই জিনিসটা ডেফিনেটলি বাংলাদেশের সরকার কনসিডারেশনে নেবে। যে সমস্ত বিষয়ে সিরিয়াস কনসার্ন আছে চায়নার বা আমেরিকার, সেই জায়গাগুলিও ডেফিনেটলি কনসিডারেশনে নেবে। অর্থাৎ আমাদের যেমন ইন্ডিয়ার সাথেও আমাদের বাণিজ্য ঘাটতি, চায়নার সাথেও ঘাটতি, আমেরিকার সাথে ঘাটতি ছিল না, কিন্তু এমন এক মানে চুক্তি করছে এই গত ইন্টারিম সরকার, এই চুক্তির ফলে এখন আমাদের মানে
কিভাবে ব্যবসা বাণিজ্য অগ্রসর হবে এটা কিছু বোঝাই যাচ্ছে না, কারণ ভেরি ডিফিকাল্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে এইসব চুক্তিতে সই করেছে। সুতরাং পরিস্থিতি খুব খারাপ। তারপরেও আমি মনে করি যে একটা ব্যালেন্সিং ওয়েতে আলাপ আলোচনার মাধ্যমে এইগুলি অগ্রসর হবে। যদি কোনো বিষয়ে ইন্ডিয়ার সিরিয়াস কনসার্ন থাকে সিকিউরিটি থ্রেটের ব্যাপারে, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশ সরকার মানে ইউনিল্যাটারালি অগ্রসর হবে সেখানে যাইতে। কারণ চমৎকার বলেছেন আপনাকে, আপনার প্রসঙ্গটা শব্দ ধরেই আসতেছি স্যারের কাছে যে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন ভারতের একটা কনসার্ন থাকে তার নিরাপত্তার বিষয়টা, এক ধরনের ভালনারেবিলিটি তারা বোধ করে, আমরা যতটা জানি, আমরা তো এর আগের ঘটনাগুলো জানি। এবারের যে ক্ষমতায় এসেছে বিএনপি, তাতে কি ভারতের পার্সপেক্টিভ মানে পয়েন্ট অফ ভিউ থেকে সিকিউরিটির কোনো থ্রেট বা এরকম আসতে পারে কিনা, বা ওই জায়গাটায় মিটিগেট হয়েছে কিনা? এটাই আমার মনে হয় অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, বিএনপি আসাতে যে থ্রেটের কথা বলা হচ্ছে, সেটা ইমিডিয়েট থ্রেটটা হচ্ছে যে একদিকে 90 লাখ আর একদিকে ওই কত 27 লক্ষ বোধহয় বলা হয় পশ্চিমবঙ্গ। এখন এই যে পুশিন, যেটা পশ্চিম আসামের মুখ্যমন্ত্রী একেবারে নিশ্চিতভাবে পরিচালিত করবে, বিশাল আকারের হিন্দু ও মুসলিম বাঙালি বিতাড়িত, স্পেশালি মুসলিমস বিতাড়িত হয়েছে। তাদের মধ্যে নিম্ন জাতির মাছুয়া সম্প্রদায়ের অনেক হাজার হাজার মানুষ রয়েছে। এখন সত্যি সত্যি যদি আসাম আর পশ্চিমবঙ্গের সরকার তারা এই অলরেডি ভারতের আপনার ফরেন যে মুখপাত্র, পররাষ্ট্রনীতি মুখপাত্র বলেছে যে খুব শিগগিরই বাংলাদেশকে জানানো হবে যে তারা এই যে যেসব অবৈধ বাংলাদেশিরা প্রবেশ করেছে অনুপ্রবেশকারী তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কি পদক্ষেপ নেবে। এই ধরনের মানে অ্যাজিউম করে কথা বলা, এটাই কিন্তু ইন্ডিকেট করে দেয় যে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। তার পাশাপাশি আপনি দেখেন, ভারতের এই বিজেপি নেতৃত্ব যদি মনে করে যে আপাতত শুভেন্দুর অবস্থানগুলোকেই প্রাধান্য দিতে হবে, তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গের জন্য একটা খুবই ন্যাক্কারজনক অবস্থা হবে। কারণ কলকাতার বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, তার কলকাতার অর্থনীতি বাংলাদেশের সাথে সম্পৃক্ত। 2 বছর তাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। এখন শুভেন্দু কি পারবে যে বাংলাদেশের সাথে এই যে রেল যোগাযোগ, পদ্মা সেতু দিয়ে আগরতলায় ট্রেন যাচ্ছে, গুয়াহাটিতেও যাওয়ার কথা, তারপর রেল যোগাযোগ যেগুলো কয়েক বছরে এত কষ্টে গড়ে তোলা হয়েছে, এগুলো কি একেবারে শুভেন্দু উড়িয়ে দিবে? তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কি সেটা মেনে নেবে? কাজেই তাদের জন্য কিন্তু অনেক জটিল প্রশ্ন। জনগণের সাথে জনগণের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আমি রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণ করতে হবে। কিন্তু সেটা করছে না। যে আমি এই প্রশ্নটি করেছিলাম, যে এটাই হচ্ছে যে বাংলাদেশে বিএনপি সরকার এলে ভারত এক ধরনের থ্রেটেন্ড ফিল করে, যে মনে করে যে এই যে বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে তৎপরতা পরিচালনা করে, ওই যে জায়গাটি, সেই জায়গায় এবারের সরকারের সাথে ভারতের মানে এই কনসার্নটা কতটা আপনি বাস্তবসম্মত বা আছে বলে মনে করেন, মানে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে, নাকি এটা মিটিগেট হয়ে গেছে? আমি তো মনে করি যে এটা অটোমেটিক্যালি মিটিগেট হয়ে গেছে। ভারতের জনগণ খুব ভালো করেই বুঝতে পেরেছে, তারা যেভাবে গত 2 বছর বাংলাদেশে হিন্দু নিধন, তারপর ঘর বাড়ি সব পুড়িয়ে দেয়া হচ্ছে, আটকে রাখা হচ্ছে, এটা বদ্ধমূল ধারণা হিসাবে ওরা প্রতিষ্ঠা করেছিল। তারপর যে ইলেকশনটা হয়ে গেল, তারপর কিন্তু তারা একেবারেই মানে একটা শার্প রিয়াকশন হয়েছে যে এই ধরনের এক্স্যাজারেটেড চিন্তা। আর পশ্চিমবঙ্গে কিন্তু অনেক ভালো মানুষ রয়েছে, ভালো সাংবাদিক রয়েছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিবেককে জাগ্রত করতে চেষ্টা করেছে। এখন আমি আশা করব যে শুভেন্দুর সময়ও কিন্তু আপনি মমতার সমর্থকদের বাদ দেন, একটা বিশাল পপুলেশন রয়েছে যারা কখনো চাইবে না যে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা হোক। আর তাছাড়া এরা চাক বা না চাক, আমার ধারণা যে চীনের সাথে আর পাকিস্তানের সাথে যে নিরাপত্তা সম্পর্ক গড়ে উঠেছে, সেখান থেকে আর পিছনে যাওয়ার কোনো উপায় নাই। জি, আপনাকে ধন্যবাদ স্যার। আমরা আলোচনার শেষের দিকে যাচ্ছি। মাসুদ ভাই, যে আপনি একটু প্রসঙ্গ তুলেছিলেন যে বাংলাদেশের সাথে
অন্য দেশের সম্পর্ক, সেটা যত বৃহৎ দেশই হোক না কেন, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে ভারসাম্যপূর্ণ, এবং যেটা বললেন যে বন্ধুত্বের, এটা প্রভুত্বের সম্পর্ক নয়, প্রভুত্বের বা দাসত্বের সম্পর্ক নয়, যেটি শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল। আমরা দেখলাম যে এই প্রেক্ষাপটেই মার্কিনীদের সাথে আমাদের একটা চুক্তি হলো, আপনি নিজেও বলেছেন যে উইন উইন চুক্তিটা হয়নি। তো এই চুক্তির আসলে ফলাফল কি হতে পারে, বা এই চুক্তি থেকে বের হয়ে আসার কোন রকম সুযোগ কি আছে? এই চুক্তি থেকে বের হয়ে একটা চুক্তি সই করার পরে এই চুক্তি থেকে তো বের হয়ে আসা 6 মাসের নোটিশে বের হতে পারে, সেই ধারা আছে সেটি, কিন্তু সেই ধারা আছে, কিন্তু আপনি সেই ধারাটা প্রয়োগ করলে তো এই চুক্তিটা কেন করছেন? যাতে বেশি করে শুল্ক আমাদের উপরে আরোপ না করে, তাই তো, যেটা বাধ্যতামূলক। যেটা এখন যদি আপনি খলিলুর রহমান সাহেব জিজ্ঞেস করেন যে আপনি তো তখন করছেন চুক্তিটা, কেন করছেন, তখন উনি বলবেন যে তখন এই চুক্তি না করলে আমাদের উপরে আরো বেশি শুল্ক দিত ট্রাম্প, অবস্থা খুব খারাপ ছিল। তো আপনি যদি এই চুক্তিটাকে বেরিয়ে আসেন তখন কি আর দিবে না? তো সুতরাং আমি বলছি চুক্তি থেকে বের হয়ে আসার না, এই শুল্ক ওখানে সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষণা করেছে, আর এই শুল্কের অবস্থাটা কি থাকবে সরকার চেঞ্জ হলে, মানে আমেরিকার, সেটাও তো নানা প্রশ্ন আলোচনা হচ্ছে যে আমরা কিন্তু বেশি ভয় পেয়ে অনেক বেশি ছাড় দিয়ে ফেললাম কিনা। না, এখন যেটা করা যায় যে জিনিসগুলি ধরেন, এটা তো একটা ব্রড বেস চুক্তিটা হয়েছে, কিন্তু এটাকে যখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে গিয়ে আমার মনে হয় আরও অনেক বেশি আলাপ আলোচনা করার সুযোগ আছে। কারণ আলোচনার মাধ্যমে তো অনেক কিছুই হইতে পারে। ওনারা তো বাস্তবতাটা, আমেরিকান সরকারও তো বুঝবে যে আমরা এমন একটা অর্থনৈতিক এবং সামরিক ভিত্তির উপরে দাঁড়ানো আছে যে আমাদের শুধুমাত্র আমেরিকার মুখোপাধ্যায় হয়ে বা আমেরিকার নির্দেশে আমাদের চলার, ওনারা যেটা চাচ্ছে যে আমেরিকার অরবিটের মধ্যে আমরা এসে যাই। তো সেই রকম কক্ষপথে উঠে গেলে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আরও যারা বড় বড় পক্ষ আছে, তারা যদি অসহযোগিতা করে আমাদের, তাহলে আমাদের অর্থনীতি এবং আমাদের সরকারের উপরে বা আমাদের রাষ্ট্রের উপরে কোনো প্রভাব পড়বে, সেটা ওনাদের রিয়েলিটির জ্ঞানও তো তাদের আছে। সুতরাং আমি মনে করি যে বাস্তবায়নের ক্ষেত্রে ফার মোর নেগোসিয়েশনের জায়গা আছে আমার মনে হয়। কারণ আমরা তো অনেক ধরনের থেকে বঞ্চিত। আমরা যেভাবে রপ্তানি করি প্রচুর শুল্ক দিয়ে, অনেক দেশ তো শুল্কমুক্ত সুবিধাটা পাচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে। তো আমার মনে হয়েছে সেই জায়গাগুলিতে আমাদের কাজ করার জায়গা আছে। আমার ইন্টারন্যাশনাল অনেক জায়গাতে আমরা একসঙ্গে কাজ করি আমেরিকার সাথে। তো আমেরিকার সাথে সম্পর্কটা এখন আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। শেখ হাসিনার সময় সম্ভবত খুব খারাপ ছিল আমেরিকার সাথে। সুতরাং আমরা তো এখন আমেরিকার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছি, এবং ওনাদের যে সমস্ত অর্থনৈতিক সহযোগিতামূলক ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেইগুলির সাথে আমাদের কাজ করতে কোনো আপত্তি নেই। আমাদের শুধু একটা জায়গায় ভয়, যে এখানে নিরাপত্তার সহযোগিতার নামে এই বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর যদি চীন সাউথ চায়না সির মতো উত্তপ্ত হয়ে ওঠে, সেটা আমাদের দেশের আমরা যেন বলি মানে না হই আর কি, সেই জায়গাটার মধ্যে আমরা মনে হয় যে কখনো আমেরিকার সবকিছু আমরা। স্যার, আপনার একটু মতামত চাইবো যে এই যে আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তিটা হলো, ঠিক 72 ঘন্টা আগে ডক্টর ইউনূস চলে যাওয়ারা, তো উনি কেন এই চুক্তিটা নিজেই করলেন? এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য তো রেখে যেতে পারতেন। এই চুক্তিতে আসলে বাংলাদেশের স্বার্থ দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে বলা হচ্ছে, একযোগে সকলে বলছেন। আপনার মতামত কি? আমারও মনে হয় ক্ষুণ্ণ হয়েছে। দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে কিনা সেটা সময় বলবে। কেউ কেউ বলছে আমাদের সার্বভৌমত্বের বিরোধী চুক্তি হয়েছে, আমরা একটা দস্তখত নাকি খত দিয়ে চুক্তি করেছি। এটা অনেকগুলা দেশের, আপনি যদি কেয়ারফুলি ডক্টর খলিলের বক্তব্য শুনে থাকেন, অনেকগুলো ডেভেলপিং কান্ট্রি যারা আমাদের চেয়ে আরও প্রভাবশালী বর্তমান বিশ্বে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দেখেন, তারাও কিন্তু একই রকমের ফাঁদে পড়েছিল। আসল বাস্তবতা হচ্ছে যে আমরা এমন এক অদ্ভুত মানুষের সাথে ডিল করছি, যার মেন্টালিটি, এই প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছি, সকালে একরকম আবার বিকালে আরেক রকম হতে পারে। তার ক্লোজ অ্যাডভাইজাররাও কিন্তু তখন বলতে পারতো না। তাদেরকে ট্রাম্প সাহেব হুকুম দিছে যে এই যে বাংলাদেশের এতগুলা বোয়িং কিনতে হবে। আমাদের একলা না, আরও অনেকগুলো ডেভেলপিং কান্ট্রি শত শত বোয়িং বিক্রির চুক্তি সই করতে হয়েছে। এই ধরনের বাস্তবতা কিন্তু অতীতের আন্তর্জাতিক সম্পর্কে কখনো ঘটে নাই। এটা একটা অ্যাবনর্মাল বাস্তবতা, এবং আমার মনে হয় এটা থেকে বের হয়ে আসাটা আমাদের জন্য কঠিন হবে না কালেকটিভলি। কারণ আমেরিকার ট্রাম্প
চাপে পড়ছে, ইরানের সাথে সে অলমোস্ট পরাজয়ের কাছাকাছি যাচ্ছে, ইসরায়েল তার সামর্থ্য হারিয়ে ফেলছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলাও মানে সরকারি চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে? পারবে, নিশ্চয়ই পারবে। কারণ দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কিন্তু আমেরিকার চুক্তি থেকে বের হয়ে আসছে চীনের সাথে। কারণ সৌদি আরব, কাতার এরা দেখতে পেল যে ইসরায়েলের স্বার্থে এইসব দেশে যে আক্রান্ত হচ্ছে তাতে আমেরিকা আরো ইসরায়েলকে এনকারেজ করেছে। এই যে রূঢ় বাস্তবতা, এটা কখনো হবে না। আর আমাদের ধন্যবাদ। কিন্তু এটা তো একটা হিম্মতের ব্যাপার, বড় একটা সাহসের ব্যাপার। মাসুদ করিম ভাই, আপনি কি মনে করেন যে সরকার যদি কখন বুঝতে পারে যে চুক্তিটা থেকে আমরা বের হয়ে আসা উচিত, কিন্তু সেটা সম্ভব কিনা বা সেটার কনসিকুয়েন্স কি হতে পারে? চুক্তিটা পুরোপুরি বের হয়ে আসা তো সম্ভব না। চুক্তিটা বাস্তবায়নে হয়তো মন্তরগতি বা এটাকে বাস্তবায়ন নিয়ে ফার্দার আলোচনা করা, সেইভাবে হয়তো ওই চুক্তিটাকে আমরা দেখতে পারি। কারণ যেখানে আমরা ইকুইভ্যালেন্ট হয় না এই চুক্তিটা, মিউচুয়ালি বেনিফিশিয়ারি হয় নাই, সেই জায়গাগুলিতে আবার আলাপ আলোচনা হইতে পারে। এবং এখানে তো আমেরিকান সিস্টেমটা তো খুব স্ট্রাকচার, যে ট্রাম্প নির্দেশ দিয়ে দিলেন আর সেই চুক্তি হয়ে গেল। এখন বাস্তবায়নের ক্ষেত্রে তো সেইভাবে হবে না। বাস্তবায়নের ক্ষেত্রে আবার ইউএসটিআর আসবে, আমাদের আমরা আবার বসতে হবে, আবার টার্মস এন্ড কন্ডিশন আসবে। মাসুদ করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং স্যার অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা ছিলেন শুনেছেন, আমরা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গের বিজেপির উত্থান, শেষ করলাম মার্কিন বাংলাদেশের সম্পর্ক, বাণিজ্য চুক্তি নিয়ে স্বাভাবিক কারণে সেটি এসেছে। সকলে ভালো থাকুন, সবার সাথে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। শুভরাত্রি।